ইথিওপিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 971 সবেমাত্র আকাশে উড়েছে। হঠাৎ 20 মিনিট পর এক ব্যক্তি তার আসন থেকে উঠে ককপিটের দিকে দৌড়াতে লাগলেন। তার পেছনে আরও দুজন উঠে দাঁড়ালেন এবং কাছাকাছি থেকে তারাও তার মতো ককপিটের দিকে দৌড়াতে লাগলেন। বিমানের যাত্রীদের পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার সময় তারা উচ্চস্বরে চিৎকার করে সবাইকে কঠোর ভাষায় বললেন, কেউ সিট থেকে ওঠার চেষ্টা করবেন না, কারণ তাদের হাতে একটি বোমা ছিল। ককপিটের দরজার কাছে পৌঁছে তারা এক ধাক্কায় দরজায় খুলে ককপিটে প্রবেশ করলো এবং দুই পাইলটের মুখোমুখি হলো। তারা পাইলটদের জানিয়ে দিল যে বিমানে মোট 11 জন বিমান ছিনতাইকারী রয়েছে এবং তাদের দাবি যে তারা না বলা পর্যন্ত বিমান চালিয়ে যেতে হবে, কোনোভাবে ল্যান্ড করা যাবে না। তারপর কি ঘটেছিল তা জানতে এখনই একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যেন পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে পারেন। বিমানটি ছিনতাই হওয়ার সঙ্গে সঙ্গেই ক্যাপ্টেন মিস্টার আবাতে নানা চিন্তায় মগ্ন হয়ে পড়েন, কারণ মিস্টার আবাতে ছিলেন একজন অভিজ্ঞ পাইলট, যিনি তার ক্যারিয়ারে 11,000 ঘন্টারও বেশি বিমান উড্ডয়ন পরিচালনা করেছেন। আশ্চর্যের বিষয় হলো, এই দীর্ঘ উড়ান সময়কালে তিনি দুবার ছিনতাই হওয়া বিমানের নিয়ন্ত্রণে থেকেও বেঁচে ফিরেছেন। আর 3বার বিমান ছিনতাইয়ের শিকার হওয়াটা সত্যি বিরল একটি ঘটনা। অতীতের অভিজ্ঞতা থেকে মিস্টার আবাদে নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে করতে পারছিলেন, যা তাকে পরিস্থিতি সামলাতে সাহায্য করতে পারত। কিন্তু এইবার ব্যাপারটি একটি ভিন্ন হতে চলেছিল, কারণ আগের অভিজ্ঞতা যতই কাজে লাগুক না কেন, এবারের ছিনতাই ছিল সম্পূর্ণ আলাদা ধরনের। এই বিমানটি ইথিওপিয়া থেকে কেনিয়ার দিকে যাচ্ছিল এবং এটি ছিল একটি বোয়িং 767, যেখানে মোট 175 জন যাত্রী ছিলেন। এটি একটি সংক্ষিপ্ত যাত্রা ছিল, কিন্তু 3 জন হাইজ্যাকার একেবারেই ভিন্ন পরিকল্পনা করে এসেছিল। তারা পাইলটদের স্পষ্ট জানিয়ে দেয় যে বিমানে তাদের সংখ্যা 11 জন। এরপর তারা প্রথম অফিসারকে মারধর করে ককপিট থেকে বের করে দেয়। তারা জরুরি নিরাপত্তা কুঠার এবং জরুরি অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে মিস্টার আবাতেকে নির্দেশ দেয় যেন তিনি গন্তব্য পরিবর্তন করে কেনিয়ার পরিবর্তে সরাসরি অস্ট্রেলিয়ায় নিয়ে যান। কিন্তু এটি মোটেও সম্ভব ছিল না, কারণ এত দীর্ঘ পথ অতিক্রম করে অস্ট্রেলিয়ায় পৌঁছানোর জন্য যে পরিমাণ জ্বালানির প্রয়োজন তা কেনিয়ায় যাওয়ার জন্য বরাদ্দকৃত জ্বালানির তুলনায় অনেক বেশি ছিল। বিমানে এত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মতো পর্যাপ্ত জ্বালানি ছিল না। তবে হাইজ্যাকাররা বিষয়টি মানতে নারাজ। তারা বিমানের ইনফ্লাইট ম্যাগাজিনে পড়েছিল যে বোয়িং 767 সর্বোচ্চ 11 ঘন্টা পর্যন্ত উঠতে পারে। তারা বিশ্বাস করতে শুরু করে যে মিস্টার আবাদে তাদের মিথ্যা কথা বলছে এবং কেবল জরুরি অবতরণের চেষ্টা করছে। কিন্তু মিস্টার আবাদে জোরালোভাবে তা অস্বীকার করেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে বিমানের জ্বালানি পরিমাপক স্পষ্ট দেখাচ্ছে যে এটি শুধুমাত্র কেনিয়া পর্যন্তই উঠতে পারবে। কিন্তু তবুও হাইজ্যাকাররা তার কথায় কোনো কান দেয়নি। তারা অবিরত হুমকি দিতেই থাকে যে তাদের দাবি না মানলে তারা কঠোর পদক্ষেপ নেবে। বাস্তবতা ছিল, আফ্রিকার উপকূল ছাড়ার পর তারা বেশি দূর এগোতে পারবে না। একবার তারা মহাসাগরের উপর চলে গেলে আর কিছুই করার থাকবে না। কিন্তু এসব যুক্তি দেওয়ার পরও হাইজ্যাকাররা কোনো কিছু বিশ্বাস করতে বা মানতে রাজি ছিল না। এরপর 2 জন ছিনতাইকারী ককপিট থেকে বেরিয়ে এসে বিমানের সব যাত্রীদের মাথা নিচু করতে এবং কথা বলা বন্ধ করতে বলে। তারপর তারা ফ্লাইট ক্রুর 2 জন বিমানবালাকে একসঙ্গে বসে নির্দেশ দিলেন যে তারা যেন 3টি ভাষায় সকল যাত্রীদের উদ্দেশ্যে একটি ঘোষণা দেয়। ঘোষণার মাধ্যমে জানানো হলো যে বিমানটি ছিনতাই করা হয়েছে, গন্তব্য পরিবর্তন করা হবে এবং কেউ হস্তক্ষেপ করার চেষ্টা করলে তারা তার বিরুদ্ধে বিস্ফোরক ব্যবহার করবে। এই মুহূর্তে কিভাবে পরিস্থিতির সমাধান করা হবে তা কল্পনা করা ছিল কঠিন। যেহেতু পুনরায় জ্বালানি ভরার ব্যবস্থা ছিল না, তখন মনে হচ্ছিল ছিনতাইকারীরা বিমানটিকে মহাসাগরের উপরে নিয়ে গিয়ে জ্বালানি শেষ করে ফেলতে চায়। শেষ চেষ্টা হিসেবে পাইলট পরামর্শ দিলেন বিমানটিকে মোবাসায় অবতরণ করাতে। এটি ছিল অস্ট্রেলিয়ার নিকটবর্তী উপকূল এবং জ্বালানি ভরার জন্য সবচেয়ে কার্যকর একটি স্থান। কিন্তু প্রত্যাশিতভাবে ছিনতাইকারীরা এই পরামর্শকে প্রত্যাখ্যান করল এবং মিস্টার আবাদে এবং তার ক্রুকে মহাসাগরের দিকে উড়িয়ে নিয়ে যেতে বাধ্য করল। তারা তখন রেডিওর সংযোগ বিচ্ছিন্ন করে দিল এবং জোরপূর্বক আবাদিকে বাঁ দিকে ঘুরতে বাধ্য করল। এই পরিস্থিতিতে আবাদে সম্ভবত ভালোভাবে বুঝতে পারছিলেন যে শেষ পরিণতি কী হতে চলেছে। এটি বোঝার জন্য প্রতিভাবান হওয়ার কোনো দরকার নেই যে মাত্র 1 ঘন্টার জ্বালানি নিয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়। তাই মিস্টার আবাদে এবার আরও দৃঢ়তার সঙ্গে তিনি ছিনতাইকারীদের বোঝানোর চেষ্টা করলেন যে তাদের এই নির্বুদ্ধিতাপূর্ণ পরিকল্পনা কার্যকর হবে না। তবে সহযোগিতার পরিবর্তে ছিনতাইকারীদের নেতা বললেন আবাদে যেন একটি অস্ট্রেলিয়ান এয়ার সেন্টারে যোগাযোগ করেন তাদের আগমনের বিষয়টি জানানোর জন্য। তারা ফ্লাইটের সময়সূচি খুঁজে দেখতে শুরু করলো যেন অস্ট্রেলিয়ায় যোগাযোগ করার জন্য কোনো নাম্বার পাওয়া যায়। এরপর তারা সেই নাম্বারটি আবাদেকে দেখালো,
কিন্তু আপাতে সেই সুযোগটি কাজে লাগিয়ে তাদের উপেক্ষা করলেন এবং এর পরিবর্তে কোম্পানির রেডিওতে যোগাযোগ করে জানালেন যে প্লেনে কতটুকু জ্বালানি অবশিষ্ট রয়েছে এবং তাদের ফ্লাইট পথ কি। তিনি জানতেন যে অস্ট্রেলিয়ায় কল করে খুব বেশি কিছু পরিবর্তন হবে না। তবে যখন হাইজ্যাকাররা বুঝতে পারল যে তিনি আসলে কি করেছেন, তখন তাদের নেতা ক্ষিপ্ত হয়ে আবাতের হেডসেট ছিনিয়ে নিলেন এবং জোরপূর্বক তাকে বাঁ দিকে ঘোরার নির্দেশ দিলেন। এখন আর কোনো বিকল্প বা সময় ক্ষেপণের সুযোগ না থাকায় আবাতে শেষ পর্যন্ত বিমানটিকে অস্ট্রেলিয়ার দিকে বাঁক নিলেন। আশ্চর্যের বিষয়, যখন হাইজ্যাকাররা বুঝতে পারল যে তারা অস্ট্রেলিয়ার দিকে রওনা হয়েছে, তখন তাদের নেতা হঠাৎই রেস্ট করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রথম অফিসারের আসনে বসলেন এবং প্লেনের কন্ট্রোল সেন্টারের বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন। একই সঙ্গে মদ পান করতে লাগলেন এবং রাডারে লাথি মারতে শুরু করলেন। মিস্টার আবাদে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে বারবার সতর্ক করতে লাগলেন যে প্লেনের জ্বালানি প্রায় ফুরিয়ে আসছে, কিন্তু হাইজ্যাকার নেতার যেন কোনো চিন্তাই নেই। তিনি বিমানের বিভিন্ন কন্ট্রোল ঘাটাঘাটি করতে লাগলেন এবং এলোমেলো থ্রাস্ট লিভার টানতে লাগলেন। এটি আবাদের কাছে খুবই অদ্ভুত লাগছিল। এই কাজের পেছনে আসলে কী উদ্দেশ্য ছিল? তার অভিজ্ঞতা থেকে তিনি জানতেন যে সাধারণ মানুষ যে কোনো সংকটময় পরিস্থিতিতে কোনো না কোনো কারণে এরকম আচরণ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিস্থিতি বোঝা এবং নিয়ন্ত্রণ করা। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে নিয়ন্ত্রণ যেন তার হাতছাড়া হয়ে গিয়েছিল এবং তিনি শুধুমাত্র চেয়ে চেয়ে দেখছিলেন কিভাবে চারপাশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে। অজানা শক্তিশালী ব্যক্তিদের কাছে অসহায় বোধ করাটা সত্যিই ভয়ঙ্কর। যদিও ক্যাপ্টেন আবাতে ও যাত্রীদের যে ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল তার সাথে কোনো কিছুই তুলনীয় নয়। এটি সত্যিই গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে আবাদে সম্ভবত বুঝতে পারছিলেন ছিনতাইকারীরা যে বিমান ও যাত্রীদের নিরাপত্তা বা বেঁচে থাকার বিষয়ে কোনো আগ্রহ বা চিন্তা করছিল না, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। একইভাবে তাদের বিমানে থাকার হুমকি এবং 11 জন ছিনতাইকারীর উপস্থিতির দাবিও মিথ্যা বলে মনে হচ্ছিল। উপকূল থেকে দূরে সরে যাওয়ার সাথে সাথে বিমানটি ধীরে ধীরে জ্বালানি হারাতে থাকে। অবশেষে তার সংকটময় পর্যায়ে পৌঁছে যায়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি বিমান যখন জ্বালানি ফুরিয়ে যায় তখন হুট করে আকাশ থেকে মাটিতে পড়ে যায় না। বিমানগুলো নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত গ্লাইড করতে পারে, যদিও তা অস্ট্রেলিয়া পর্যন্ত নয়, তবে যথেষ্ট দূরত্ব পাড়ি দেওয়া সম্ভব। এমন পরিস্থিতিতে পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও বিমান অবতরণ করাতে পারেন। আরও একটি বিষয় হলো, আবাতে ছিনতাইকারীদের দীর্ঘ সময় কথা বলে ব্যস্ত রাখছিলেন, যার ফলে বিমানটি সরাসরি ভারত মহাসাগরের শূন্যতার দিকে না গিয়ে একটু ভিন্ন পথে যেতে পেরেছিল। এতে করে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরিবর্তে তিনি এতটা দক্ষিণে চলে এসেছিলেন যে মোজাম্বিক চ্যানেলের দিকে বাঁক নেওয়া সম্ভব হয়েছিল। ওই চ্যানেলে অসংখ্য দ্বীপ ছিল যেখানে হয়তো বিমানটি নিরাপদে অবতরণ করানো সম্ভব হতো। প্রথমে যখন আবাতে বাঁ দিকে মোড় নিয়ে অস্ট্রেলিয়ার দিকে যেতে শুরু করেছিলেন, তখন তিনি একটি অজানা দ্বীপের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন, যেটি ছিল কোরেস দ্বীপপুঞ্জ, যা মোজাম্বিক চ্যানেলে মাদাগাস্কারের কাছে অবস্থিত। তিনি ধারণা করছিলেন যে ছিনতাইকারীরা যখন দেখবে যে বিমানটির জ্বালানি শেষ হয়েছে, তখন তিনি তাদের বোঝাতে পারবেন যে নিরাপদে অবতরণ করানোর জন্য তাকে গ্লাইড করতে দেওয়া উচিত। তাই ছিনতাইকারীদের না জানিয়ে এবং এখনও সামগ্রিকভাবে অস্ট্রেলিয়ার দিকে উঠতে থাকা অবস্থায় আবাতে কোরেসের দিকে যেতে শুরু করলেন, যেন যাত্রীদের নিরাপত্তা দেওয়া যায়। এখন মিস্টার আবাতে এটা বুঝতে পারছিলেন যে সম্পূর্ণ পরিস্থিতির নিয়ন্ত্রণ তার নিজের হাতেই নিতে হবে, কারণ মদ্যপ অবস্থায় থাকা ছিনতাইকারীরা ক্রমশ রাগান্বিত এবং বিশৃঙ্খল হয়ে পড়ছিল। তাদের উপর আর নির্ভর করা সম্ভব ছিল না। অবশেষে চাপপূর্ণ এক সময়ের পর তিনি কোরেস দ্বীপপুঞ্জের দিকে উঠতে থাকলেন। আবাদে দেখলো তারা দৃষ্টিসীমায় আসছে এবং তাদের চারপাশে চক্কর কাটতে লাগলো। যারা বিমান ছিনতাই করেছিল তারা আগেই আবাতেকে নির্দিষ্ট উচ্চতার নিচে নামাতে নিষেধ করেছিল। এ সময় ছিনতাইকারীরা মিস্টার আবাতেকে জিজ্ঞেস করলো যে সে কি করছে। একই সময় বিমানের জ্বালানির সংকটের সতর্কবার্তাও জ্বলে উঠল। আবাতে যে ইতিমধ্যে তার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছিল। মিস্টার আবাতে ছিনতাইকারীদের অনুরোধ করতে লাগলেন যে তাকে যেন করেছে বিমান অবতরণ করতে দেওয়া হয়। ততক্ষণে বিমানের পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠল। জ্বালানি ফুরিয়ে আসছিল আর পরিস্থিতি এক বিশৃঙ্খল রূপ নিয়েছিল। ছিনতাইকারীরা তবুও সম্পূর্ণ উদাসীন রইল এবং তারা আবাতেকে আরও নিচে নামাতে নিষেধ করল। রাগান্বিত স্বরে হুমকি দিতে লাগলো, কিন্তু ঠিক তখনই বিমানের ডান দিকের ইঞ্জিন শক্তি হারালো। আবাতে তখন তার সম্পূর্ণ শক্তি দিয়ে ছিনতাইকারীদের বোঝানোর চেষ্টা করলো যে পরিস্থিতি কতটা ভয়াবহ। সে তাদের নেতাকে দেখালো যে বিমানের ডান দিকের ইঞ্জিন বিপদের সংকেত দিচ্ছে, যা প্রমাণ করছিল যে তারা এখন সত্যিকারই মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। অবশেষে ছিনতাইকারীরা এই বিষয়ে কিছুটা প্রতিক্রিয়া দেখালো। তারা ককপিট ছেড়ে কেবিনের দরজার দিকে গেল এবং নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো কি করা উচিত। কিন্তু তাদের তেমন উদ্বিগ্ন মনে হলো না, বরং পুরো পরিস্থিতির প্রতি তাদের দৃষ্টিভঙ্গি ছিল নির্লিপ্ত ও নৈরাশ্যজনক।
কিন্তু ঠিক তখনই যখন ককপিটে কোনো ছিনতাইকারী ছিল না তাকে বাধা দেওয়ার জন্য, তখন আবাতে বুঝতে পারল যে তিনি শেষ পর্যন্ত সাহায্য চাওয়ার একটি সুযোগ পেলেন। এই একমাত্র সুযোগটি ব্যবহার করে তিনি ইন্টারকমের মাধ্যমে বিমানে থাকা সকল যাত্রীদের উদ্দেশ্যে বার্তা পাঠালেন। তিনি বললেন যে, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আমি আপনাদের পাইলট কথা বলছি। আমাদের জ্বালানি শেষ হয়ে গেছে এবং আমরা ইতিমধ্যেই একটি ইঞ্জিন হারিয়েছি। এবার আমাদের সম্ভাব্য বিধ্বস্ত অবতরণের জন্য প্রস্তুত থাকতে হবে। এটাই আমার শেষ কথা। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, দয়া করে ছিনতাইকারীদের প্রতিহত করুন। এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা এগিয়ে এসে আবাতের হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নিয়ে ফেলে দেয়। তবে বিমানের অবস্থা নিয়ে আরও চিন্তিত ছিলেন আবাতে। তিনি জানতেন ডান দিকের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় প্লেনের গতি দ্রুত কমতে শুরু করবে। তাই তিনি বিমানটিকে নিচের দিকে নামাতে শুরু করলেন, যাতে বিমানের গতি ও নিয়ন্ত্রণ ধরে রাখা যায় এবং সম্ভব হলে এটিকে নিরাপদে গ্লাইড করে রানওয়েতে নামানো যায়। কিন্তু এর মধ্যেই ছিনতাইকারীদের নেতা আরও একবার সহিংস প্রতিক্রিয়া দেখালো। তারা প্লেনের কন্ট্রোল নিয়ে ছেলে খেলা করতে লাগলো এবং ভুল করে তারা হঠাৎ করে অটো পাইলট মোড বন্ধ করে দেয়। ফলে বিমানের গতি অস্বাভাবিক পরিবর্তন হতে থাকে। এর ফলে ফ্লাইট পথ পুরোপুরি অনিশ্চিত এবং এলোমেলো হয়ে যায়। এরই মধ্যে আপাতে বিমানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা করছিলেন, কিন্তু তখন ওই বাম দিকের ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। এখন বিমানের জন্য আর কোনো শক্তি অবশিষ্ট নেই। ইঞ্জিনের সমস্ত থ্রাস্ট বন্ধ হয়ে যাওয়ায় আমাদের সামনে একমাত্র পথ ছিল বিমানটিকে গ্লাইড করানো, যদিও ছিনতাইকারীরা সেটি চাইছিল না। বিমানটি করস দ্বীপপুঞ্জের উপরে ভারত মহাসাগরের দিকে এগোতে থাকে। ছিনতাইকারী নেতা প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করে ওঠে, আবাতেকে আর নিচে নামতে নিষেধ করে। কিন্তু আবাত তাকে বোঝানোর চেষ্টা করেন যে জ্বালানি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং বিমান এখন সম্পূর্ণ শক্তিহীন অবস্থায় রয়েছে। তবে এবার হাইজ্যাকারটি তাদের দাবি নিয়ে আরও গুরুতর হয়ে উঠেছিল এবং মিস্টার আবাতেকে নির্দেশ দিয়েছিল যে তিনি কোনোভাবেই নিচে নামবেন না, অন্যথায় তাকে মারাত্মক আঘাত করার হুমকি দিচ্ছিল। আবাদের সম্ভবত এই ব্যক্তি যে বিরক্ত হয়ে গিয়ে হুমকির জবাবে বলেছিলেন যে, আমি ইতিমধ্যেই মারা গেছি, কারণ আমি একটি ইঞ্জিনবিহীন বিমান চালাচ্ছি। বিমানটি দ্রুত নিচে নামছিল এবং পানির খুব কাছাকাছি চলে আসছিল। তবে বিমানটির কেবিনের ভিতরে প্রথম কর্মকর্তা জানিস, যাকে পূর্বে মারধর করে ককপিট দেখে বের করে দেওয়া হয়েছিল, সে বিমানটি পরিদর্শন করছিলেন। তিনি দেখতে পেলেন যে যাত্রীরা ইতিমধ্যে জীবন রক্ষাকারী জ্যাকেট পরিহিত ছিল। সাধারণত এই ধরনের পরিস্থিতিতে প্রোঅ্যাক্টিভ হওয়া ভালো হলেও কিছু যাত্রী ইতিমধ্যেই তাদের জীবন রক্ষাকারী জ্যাকেট খুলে ফেলেছিল, কারণ তারা জানত যে এটি বিপর্যস্ত হতে পারে। তাই তিনি দৃঢ়ভাবে সবাইকে অবিলম্বে তাদের জীবন রক্ষাকারী জ্যাকেটগুলি ফাঁপানো বন্ধ করতে এবং সঠিক সময় আসলে তা ফুলানোর নির্দেশ দেন, যাতে প্লেনের ওজনের নিচে ডুবে না যায়। বিশেষ করে যখন প্লেনটি বিধ্বস্ত হতে চলেছে, তখন তিনি যতটা সম্ভব যাত্রীদের সাহায্য করার চেষ্টা করেন এবং সকলকে আঘাতের সময় সঠিক ভঙ্গি কিভাবে নিতে হয় তা শেখান। তিনি জানতেন যে এই মুহূর্তে প্লেন নিরাপদে অবতরণের কোনো সম্ভাবনা নেই। তবে ইংরেজি ভাষার প্রতিবন্ধকতা যাত্রীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়, বিশেষত যারা ইংরেজি বলতে পারে না। এর ফলে অনেক যাত্রী গিয়ানিসের নির্দেশ সঠিকভাবে বুঝতে পারেনি। গিয়ানিস তার সাধ্যমতো সবাইকে সাহায্য করার চেষ্টা করছিলেন, কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছিল। যখন তিনি জানতেন যে দুর্ঘটনা এখন অবশ্যম্ভাবী, তখন তিনি বাকি ক্রুদের বললেন তারা যেন অবিলম্বে সবাইকে সঠিক নির্দেশনা দেয়। এরপর তিনি ককপিটে ফিরে যান এবং মদ্যপ হাইজ্যাকারদের মাঝে প্রবেশ করে তাদের চিৎকার করে বলতে লাগলেন, আমাকে সাহায্য করতে দিন। তিনি যখন নিজের সিটে বসলেন, তখন জানতেন যে দুর্ঘটনা যে কোনো মুহূর্তেই ঘটতে পারে। তিনি প্লেনের ভারী কন্ট্রোলগুলোর সহায়তায় বিমানের গতি ঠিক করার চেষ্টা করলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা করলেন। ততক্ষণেও হাইজ্যাকাররা তাদের অনিয়ন্ত্রিত আচরণ অব্যাহত রেখেছিল, ফলে পুরো পরিস্থিতি একেবারে অনিশ্চিত এবং অরাজক হয়ে পড়েছিল। বিমানটি দ্বীপের উপকূলে চলে আসছিল এবং এটি পানির দিকে ধেয়ে যাচ্ছিল। বিমানটি প্রায় শূন্যে চলছিল এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছিল, কিন্তু এখন তাদের প্রস্তুত থাকতে হবে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য। আবাতে এবং জানিস এবং ইথিওপিয়ার এয়ারলাইন্স ফ্লাইট 961কে ভারত মহাসাগরের দ্বীপের তীরে নামানোর জন্য প্রস্তুত হতে হচ্ছিল। তখন এক পর্যটক ছুটিতে থাকা অবস্থায় সৈকতের দৃশ্য উপভোগ করছিল এবং তার ভালো সময়ের ভিডিও ধারণ করছিল। তবে তিনি দেখছিলেন যে অদ্ভুতভাবে একটি বিমান অস্বাভাবিকভাবে পানির কাছে চলে আসছিল। প্রথমে এই মহিলাটি মনে করছিল এটি যেন কোনো অদ্ভুত বিমান শো হবে। তিনি তার ক্যামেরা ঘুরিয়ে দিলেন, যা ক্যামেরায় ধারণ করছিল তা হলো ফ্লাইট 961-এর ভারত মহাসাগরে পড়ে যাওয়ার দৃশ্য। আবাতে এবং গিয়ানিস বিমানটি পানির ঢেউয়ের সঙ্গে স্বাভাবিক সামঞ্জস্য করার চেষ্টায় সফল হয়নি, কারণ বাম পাখার শীর্ষ অংশ পানিতে ডুবে দিয়ে যায়, যা বিমানটিকে ভয়াবহভাবে উল্টে দেয়। দুর্ঘটনার চরমতার কারণে অনেক যাত্রী তার উপরেই প্রাণ হারান এবং দুর্ভাগ্যবশত যারা জীবন রক্ষাকারী জ্যাকেট ফুলিয়ে রেখেছিল তারা পানির নিচে বিমানের ছাদে আটকা পড়ে। এয়ারলাইন্স ফ্লাইট 961 দুর্ঘটনার পর যে একমাত্র মানুষ বেঁচে ছিল
তারা ছিল যারা প্লেনের বাইরে ছিটকে পড়েছিল আর যারা ডেব্রির মধ্যে সাঁতার কাটতে পেরেছিল এবং প্লেনের বাইরে যারা চলে গিয়েছিল। যেসব মানুষ আশ্চর্যজনকভাবে জীবিত ছিল তাদের জন্য দ্রুত এবং কার্যকর প্রতিক্রিয়া হিসাবে আইসল্যান্ডের থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছিল। প্লেনটি উপকূলের খুব কাছে ছিল আর এই ছোট্ট দ্বীপটি যেটির সামান্য অবকাঠামো ছিল তাদের কাজ ছিল এই মানুষগুলিকে উদ্ধার করা। তারা সবাই ছোট নৌকায় দৌড়ে গিয়ে আহতদেরকে 16 কিলোমিটারও বেশি দূরত্বে মাটির রাস্তায় হাসপাতালে পৌঁছে দেয়। নার্স ও জরুরি সেবাকর্মীদের অল্প সময়ে এই আহতদের যত্ন নিতে কষ্ট পাচ্ছিল, কিন্তু তারা যেটুকু করতে পেরেছিল তাও ছিল গুরুত্বপূর্ণ। এই ছোট্ট দ্বীপের সীমিত সম্পদ এবং ছোট টিম সত্ত্বেও তারা অনেক জীবন বাঁচাতে পেরেছিল। তবে এই দুর্ঘটনায় 125 জন মানুষ মারা গিয়েছিল এবং 50 জন যাত্রী জীবিত ছিল, যাদের মধ্যে 3 জন হাইজ্যাকারও ছিল, যারা প্রত্যাশিতভাবে প্লেনটিকে সাগরে নামাতে বাধ্য করেছিল। কেবিন ক্রুর মধ্যে 7 জন দুঃখজনকভাবে মারা গিয়েছিল, তবে 2 জন ক্রু আশ্চর্যজনকভাবে বেঁচে গিয়েছিল। গিয়ানিস এবং আবাদে এই দুইজনের কার্যক্রম এবং কার্যক্ষমতা এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যেও খুবই প্রশংসনীয় ছিল, কারণ তারা অত্যন্ত পেশাদারিত্ব এবং সাহসিকতার সাথে প্রত্যেকটি পরিস্থিতি এবং কাজ সম্পন্ন করেছিল। মিস্টার আবাদে নিজে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিল। তার সাহসিকতা এবং পেশাদারিত্ব ছিল একেবারেই অসাধারণ। তিনি যা কিছু করতে পেরেছিলেন তা ছিল সমস্ত জীবন বাঁচানোর চেষ্টা। তিনি প্রতিটি যাত্রীকে যত্ন সহকারে দেখভাল করেছিলেন এবং এই কঠিন পরিস্থিতিতেও বেঁচে থাকার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। এই দুর্ঘটনার পর 1996 সালে বিমান চলাচলের নিয়মে অনেক পরিবর্তন আনা হয়েছিল, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন। সেই সাথে চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন। দেখা হবে পরবর্তীতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।